মন্দারকে নির্দোষ প্রমাণ করেই অরু আর অহনার শাস্তির ব্যবস্থা করলো শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টে যখন কেসটা ওঠে তখনই বিরোধী পক্ষের উকিল মন্দারের মন্দারকে দোষী সাব্যস্ত করে অনেক কিছু বলতে থাকে। তখনই মন্দারের পক্ষের উকিল বলতে থাকে, না, মন্দার দোষী নয়, মন্দার নির্দোষ। তাই আমি একজনকে ডেকে নিতে চাই। তখনই সেই কালী মন্দিরের পুরোহিতকে ডেকে নেয় উকিলবাবু। তখনই পুরোহিতকে আসলেই জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা, সেই দিন আপনি কি দেখেছিলেন? তখন পুরোহিত যা যা সত্যি সবটা বলে আর বলতে থাকে, আসলে নতুন শ্মশান হওয়ার পর থেকেই এই শ্মশানে কোনো রকম কোনো লাশ পোড়ানো হয়নি, কিন্তু হঠাৎ করেই দেখি যে কয়েকজন লোক এসে কিছু একটা পোড়াচ্ছে। তখনই আমি সামনে আসতেই দেখি যে খড়কুটো দিয়ে একটা পুতুল বানিয়ে সেটাকে পোড়ানো হচ্ছে। তখন আমি যখন জিজ্ঞাসা করলাম, তখন ওরা আমাকে হামকি ধমকি দিয়ে বলতে থাকে যে সবাইকে আসলে যেন আমি এটা রটিয়ে দেই যে দীপক সরেন মরে গেছে, না হলে আমাদের পরিবার শুদ্ধ সবাইকে ওরা মেরে ফেলবে। তখন এই কথা শুনেই উকিলবাবু বলতে থাকে, দেখেছেন জজ সাহেব, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে দীপক সরণের কোনো ডেথ সার্টিফিকেট নেই, ও যে আসলে মারা গেছে সেটারও কোনো প্রমাণ নেই। তখন এই কথাতে ও বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলতে থাকে, আচ্ছা জজ সাহেব, আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? তখনই জজ সাহেব অনুমতি দিলেই ও বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, আচ্ছা, আপনি এই শ্যামলীকে চিনেন? তখনই পুরোহিত মশাই বলতে থাকে, হ্যাঁ, শ্যামলীকে আমি ছোট থেকেই চিনি, আর ও অনেক ভালো মেয়ে, আমাকে ও বাঁচিয়েও ছিল। তখনই উকিলবাবু কথাটাকে ঘুরিয়ে দেয় আর বলতে থাকে, ও আচ্ছা, শ্যামলী আপনাকে বাঁচিয়েছিল সেটার প্রতিদান হিসেবেই শ্যামলীকে চিনেন বলেই আপনি শ্যামলীর কথা এসব কথা বলছেন, তাই না? তাই জজ সাহেব, ওনার কথা যেন এই কোর্টে না ধরা হয়। তখন এই জজ সাহেব সে বিরোধী পক্ষের উকিলের কথা শুনে বলতে থাকে, এই পুরোহিত মশাইয়ের কথা এখানে গ্রান্টেড নয়। তখন এই কথা শুনে শ্যামলী অবাক হয়ে যায়। ওইদিকে রোহিণী অনিকেতকে বলতে থাকে, দাদা ভাই, শুধুমাত্র ও এই সাক্ষীর ভিত্তিতে মন্দারকে শ্যামলী পুলিশের কাছে ধরা দিতে বলল? ও একটু ল সম্পর্কে তো জেনে নেবে, ও কি জন্য এই কাজটা করলো? ঠিক তখনই অনিকেত বলতে থাকে, রু, তুই একটু মাথাটা ঠান্ডা কর। ওইদিকে মন্দারও অবাক হয়ে যায়। তারপরে শ্যামলী দাঁড়িয়ে বলতে থাকে, জজ সাহেব, আমি শ্যামলী, আমি বলছি পুরোহিত দাদু যা বলছে সব সত্যি কথা। ওনাকে কিচ্ছু আমি শিখিয়ে দেইনি। আর তাছাড়া আমি নিজের চোখে দেখেছি দীপক সুরেন বেঁচে আছে। তখনই এই কথাতেই জজ সাহেব বলতে থাকে, দেখুন, কোর্ট এরকম করে কথা বলার জায়গা নয়, শুধু শুধু এখানে ঝামেলা সৃষ্টি করবেন না। তখনই উকিলবাবু বলতে থাকে, জজ সাহেব, ওই শ্যামলী, ওকে এমনকি দীপক সোরেন ধরেও নিয়ে গিয়েছিল। ওরাই, ও নিজের চোখে দেখেছে যে দীপক সোরেন বেঁচে আছে, ওই প্রত্যক্ষ সাক্ষী। তখনই জজ সাহেব বলতে থাকে, আচ্ছা, আপনি যা বলবেন কাঠগড়ায় এসে বলুন। তখন শ্যামলী বলতে থাকে, হাত জোর করে বলছি জজ সাহেব, এখানে পুরোহিত দাদু যা যা বলছে সব সত্যি, আর দীপক সোরেন বেঁচে আছে, আমি নিজের চোখে সেটা দেখেছি। আর আপনারা আমার কথা বিশ্বাস না করলে এই যে মোবাইল, এখানে তার ভিডিও রয়েছে, প্রমাণ রয়েছে। তখনই মোবাইলটা দেখে অরু আর অহনা দুজনেই চমকে যায়। তখন অহনা বলতে থাকে, কি করলে অরুদা, কি করলে? তুমি না বলেছিলে শ্যামলীকে চোখে চোখে রেখেছো? এখন তুমি তো বলেছিলে ওর ফোনটাও হারিয়ে গেছে, এখন তো দেখছি দিব্যি ওর ফোনটা ওর কাছে। এখন কি হবে ভাবতে পারছো? আমরা যে ফেসে যাব। তখন অরু বলতে থাকে, অহনা, সবসময় আমার উপর এরকম রাগ দেখাবে না, বুঝতে পারছো? আমিও এখন চিন্তায় আছি। আমি কি করে জানবো যে শ্যামলী মিথ্যা কথা বলেছিল? তারপরে দেখা যাবে সেই দীপক সরেনের ভিডিও জজ সাহেব দেখে বলতে থাকে, আচ্ছা, এখানে তো দিব্যি বোঝা যাচ্ছে যে দীপক সরেন বেঁচে আছে, কিন্তু এই ভিডিওটা কি এখনকার নাকি আগের সেটা পরীক্ষা করে দেখতে হবে। তখন মন্দারের পক্ষের উকিল বলতে থাকে, জজ সাহেব, আপনি এই ভিডিওটার টাইম, ডেট সবকিছু পরীক্ষা করে দেখার অনুমতি দিন। তখনই পুলিশকে অনুমতি দেয় এই ভিডিওটা কখনকার সেটা দেখার জন্য 10 মিনিটের মধ্যে যেন রিপোর্ট জমা দেয়। তারপরে দেখা যাবে 10 মিনিট পরে যখন রিপোর্টটা জমা দেয়, তখন দেখা যায় যে এই ভিডিওটা রিসেন্ট তোলা, 2-3 দিন আগে এই ভিডিওটা করা। তখন জজ সাহেব বলতে থাকে, তার মানে তো দীপক সোরেন বেঁচে আছে, এই ভিডিওটা এখনকারই করা। তাই প্রস্টিটিউটর অ্যাডভোকেট, আপনি কি তদন্ত করলেন? আপনি কি পুলিশি তদন্ত আপনি রিপোর্ট জমা দিলেন বলুন তো? তাহলে তো দেখা যাচ্ছে আপনি কোনো তদন্তই করেননি, আপনার রিপোর্টগুলো সব ভুয়া। আর আপনি মন্দারকে দোষী সাব্যস্ত করতে চেয়েছেন। এখানে তো দেখা যাচ্ছে মন্দারের কোনো দোষই নেই, দীপক সোরেন তো বেঁচে আছে। তাহলে? তখনই উকিলের মাথা নত হয়ে যায়। আর এদিকে জজ সাহেব বলতে থাকে যে তাহলে তো মন্দারের কোনো দোষ নেই। আর ওইদিকে দেখা যাবে অহনা আর ওরু বলতে থাকে,
এটা কি হলো? এটা তো খেলা পুরো ঘুরে যাচ্ছে। শ্যামলী তো পুরো খেলা ঘুরিয়ে দিল। এখন এখন কি করব? এদিকে দেখা যাবে জজ সাহেব রায় শোনানোর আগেই সেই বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলতে থাকে, দাঁড়ান জজ সাহেব, আপনি রায় শোনানোর আগে আমাকে আমার এভাবে ঠেকিয়ে রাখা উচিত নয়। কিন্তু তারপরেও আমি বলছি, মন্দার, হ্যাঁ, দীপক সোরেন হয়তোবা বেঁচে আছে, কিন্তু মন্দার তো তাকে খুনের চেষ্টা করেছিল, খুন করার জন্য গুলিও করেছিল। তাহলে মন্দার কি সেটা অন্যায় করেনি? তাহলে মন্দারকে কি করে আপনি নির্দোষ প্রমাণ করবেন, নির্দোষ বলবেন? তাই আমি চাই মন্দারের শাস্তি হোক। তখনই জজ সাহেব আরো আধা ঘন্টার বিরতি নেয় আর বলতে থাকে, আধা ঘন্টা পরে এটার রায় শুনানি করা হবে। ওইদিকে রোহিণী তখন কাঁদতে থাকে আর বলতে থাকে, দাদা ভাই, এটা কি হলো? শ্যামলী, এখন কি হবে? তোমার জন্য শুধুমাত্র মন্দার নিজেকে পুলিশের হাতে ধরা দিয়েছে, এখন তো ওর সাজা হয়ে যাবে। কারণ ঠিকই তো, ও তো খুন করার চেষ্টা করেছিল, আর এই খুন করার চেষ্টাও খুনির থেকে কোনো অংশে কম নয়। তাহলে তো মন্দারের অনেক দিন সাজা হয়ে যাবে। কি হবে? তোমার উপর ভরসা করে আমি অনেক বড় ভুল করেছিলাম দাদা ভাই। তুই আর শ্যামলী ঠিক মন্দারকে জেলে ঢুকিয়ে দিলি। তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে, এখন কি হবে মহেশ্বর? আমি কি তাহলে এত কিছু করেও মন্দারকে বাঁচাতে পারবো না? তুমি পথ দেখাও। ওইদিকে শ্যামলী সাথে সাথে উঠে ওখান থেকে চলে যায়। তখন রোহিণী বলতে থাকে, দেখ দাদা ভাই, শ্যামলী এখন না পেরে এখান থেকে চলে যাচ্ছে। ও হেরে গেছে বলে ও এখান থেকে পালাচ্ছে। তখন অনিকেত বলতে থাকে, রোহিণী একটু ঠান্ডা হ, তুই তো জানিস শ্যামলী কেমন। ও এমনিতেই হেরে যাওয়ার মেয়ে নয়, তাহলে নিশ্চয় ও কোনো কিছু করতে গেছে। তখন অনিকেত মনে মনে বলতে থাকে, আমি জানি শ্যামলী, আপনি কিছু না কিছু উপায় বের করতে গেছেন। আর ওইদিকে অহনা আর অরু মনে মনে খুশি হয়ে যায়। তখন অহনা বলতে থাকে, শ্যামলী, এত কিছু করেও তুমি মন্দারকে বাঁচাতে পারলে না। এবার দেখো মন্দারের কেমন করে সাজা হয়ে যায়। মন্দারে তো যাবজ্জীবন সাজা হবে। এই ভেবে খুব খুশি হতে থাকে। আর এইদিকে দেখা যাবে মন্দার মনে মনে বলতে থাকে, শ্যামলী রে, তোদের সবার উপর আমি ভরসা করি। আমার হয়তো এই বাইরের দুনিয়াটা আর দেখা হবে না, কিন্তু কষ্ট লাগবে। রোহিণীর ভালোবাসা, তোদের মতো এমন ফ্যামিলি, সেটাকে আমি হারাবো। হয়তোবা যখন ফিরে আসবো, বাইরের দুনিয়াতে আমাকে কেউ আর অ্যাকসেপ্ট করবে না। এই ভেবে মন্দার কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে অরু অরু খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে জজ সাহেব আধা ঘন্টা পরে আসে রায় শোনানোর জন্য। ঠিক তখনই রায় শোনানোর আগেই দুইজন উকিল বাবুর মধ্যে লড়াই হয়ে যায়। তারপরে জজ সাহেব বলতে থাকে, হয়েছে, আপনাদের সবার কথা আমি শুনেছি, কিন্তু মন্দার যে দীপক সোরেনকে খুন করার চেষ্টা করেছিল সেটা খুবই অন্যায়। তাই মন্দারকে তখনই সাজা শোনানোর আগে শ্যামলী চলে আসে আর এসে বলতে থাকে, দাঁড়ান জজ সাহেব। তখনই কতগুলো মহিলাকে নিয়ে আসে। সব মহিলারা বলতে থাকে, জজ সাহেব, আমরা দীপক সোরেনকে মারার চেষ্টা করেছিলাম, ওকে মারার জন্য আমরা আক্রমণ করেছিলাম, ওকে খুন করতে আমরা চেয়েছিলাম। তখন মন্দার বলে ওঠে, না না, আমার দোষটা তোমরা কেন নিজের ঘাড়ে নিচ্ছ? আমি ওকে খুন করার চেষ্টা করেছিলাম। তখন এসব মহিলারা বলতে থাকে, না, আমরা চেষ্টা করেছিলাম, আমরা খুনি, আমরা খুনি, আমাদেরকে শাস্তি দিন। তখনই জজ সাহেব বলতে থাকে, এখানে কি হচ্ছে? এসব কি হচ্ছে? তখনই শ্যামলী বলতে থাকে, জজ সাহেব, আমাকেও দীপক সোরেন তুলে নিয়ে গিয়েছিল। হয়তোবা আমার স্বামী ঠিক সময় না এসে আমাকে না বাঁচালে আমারও সর্বনাশ করে দিত, আমাকে পাচার করে দিত অন্ধকার কোনো জগতে, যেখান থেকে আমি কোনোদিনও আসতে পারতাম না। তাই আমারও সর্বনাশ হতে পারতো। তাই আমিও এর বিচার চাই। আমিও বিচার চাই। আর এখানে যেই মানুষগুলো আপনি দেখছেন, সবাই কোনো সবাই মা। তাদের মেয়েদেরকে দীপক সোরেনের হাত থেকে বাঁচাতে তারা অনেক লড়াই করেছে। কোনো মায়ের সামনেই তার মেয়েকে হতে হয়েছে অত্যাচারিত, লাঞ্ছিত। এই দীপক সোরেন কাউকে শান্তি দেয়নি জজ সাহেব। তাই সবাই আমরা শাস্তি চাই, ওই দীপক সোরেনের শাস্তি চাই। তখনই এই কথা শুনে জজ সাহেব পুরো চমকে যায়। তো বন্ধুরা, এবার কি শ্যামলী পারবে মন্দারকে নির্দোষ প্রমাণ করতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।